এই দিদি, শোন না, তুই আমার আরমানির পারফিউমটা দেখেছিস? আমি আমার ডায়মন্ডের নেকলেসটাও খুঁজে পাচ্ছি না। উফ, কোথায় যে রাখলাম। আমিও তো আমার অনেক জিনিস খুঁজে পাচ্ছি না, কিভাবে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে বলতো। এমন সময় হঠাৎই দরজার কলিং বেল বেজে ওঠে। সঞ্জনা এবং তৃণা দরজা খুলে দেখে তাদের একমাত্র দাদা বিপ্লব বিয়ে করে বাড়িতে বউ এনেছে। কিন্তু বিপ্লবের বউ অন্য কেউ নয়, বরঞ্চ তৃণা এবং সঞ্জনা ছোটবেলার বান্ধবী পারমিতা ছিল, যা দেখে সঞ্জনা এবং তৃণা দুজনেই ভীষণ অবাক হয়। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি পারমিতা আমাদের বৌদি হবে, কিন্তু দাদা যেহেতু নিজে পছন্দ করে এনেছে, তাই আমাদের তো এখানে আর কিছু করার নেই। আসলে পারমিতা, সঞ্জনা এবং তৃণা তিনজনে ছোটবেলা থেকে একই স্কুলে পড়াশোনা করে, এমনকি বড় হয়ে তারা একই কলেজে ভর্তি হয়। কলেজে থাকাকালীন অবস্থা পারমিতা হঠাৎই লক্ষ্য করে তার ছোটবেলাকার বান্ধবী সঞ্জনা এবং তৃণা দুই বোন আজকাল ল্যাম্বরগিনি কিংবা মার্সিডিজ গাড়ি করে কলেজে আসে। দামি ব্র্যান্ডের জামাকাপড় এবং জুয়েলারি দেখে কলেজে সবাই সঞ্জনা এবং তৃণাকে নিয়েই কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। তাই পারমিতা ভীষণই কৌতূহলবশত সঞ্জনা এবং তৃণার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কিরে, তোরা এত দামি দামি গাড়ি কোথা থেকে পেলি? আগে তো দেখতাম হেঁটে হেঁটে স্কুলে আসতিস, সাইকেল কেনারও ক্ষমতা ছিল না তোদের, এখন আবার হঠাৎ ল্যাম্বরগিনি করে আসছিস যে? কোনো লটারি পেয়েছিস নাকি? আরে না না, আসলে আমাদের দাদা নতুন বিজনেস শুরু করেছিল, সেই বিজনেস থেকেই আমাদের ইনকাম। একদিন আমাদের বাড়িতে চল না, ছোটবেলায় তো কতবার নিমন্ত্রণ করেছি, কিন্তু তুই তো একদিনও আমাদের বাড়িতে যাসনি। আমরা না হয় তোর মতো বড়লোক বাড়ির মেয়ে নই, কিন্তু বান্ধবী হিসেবে একবার তো যেতেই পারিস। এক কাজ কর, আজকে কলেজ শেষে আমাদের বাড়িতে চল। সঞ্জনা এবং তৃণার পরিবারের একটা সময় খুবই খারাপ অবস্থা ছিল, কিন্তু তাদের দাদা বিপ্লব টেক্সটাইলের ব্যবসায় অনেক লাভ করার ফলে সঞ্জনা এবং তৃণার ভাগ্য ফিরে যায়। এ কথা শোনার পর পারমিতা চোখ দুটো লোভে জ্বলজ্বল করে ওঠে। সেদিনই পারমিতা কলেজ ছুটির পর তৃণা এবং সঞ্জনার সাথে তাদের বাড়িতে যায়। সেখানে গিয়ে পারমিতা শুধু অবাক হয়ে চারিদিকে দেখতে থাকে। আসলে পারমিতা প্রচন্ড পরিমাণে টাকা লোভী মেয়ে ছিল। দামি দামি সোনা, গহনা, টাকা পয়সা ইত্যাদি ছিল পারমিতার ভালোবাসার জিনিস। পারমিতা সঞ্জনা এবং তৃণার ওয়ার্ড্রপ খুলে দেখে সেখানে দামি দামি গুচি, আরমানি, সেনেল ইত্যাদি ব্র্যান্ডের জামা কাপড়, পারফিউম, জুয়েলারি, মেকআপ ইত্যাদি রাখা আছে, যা দেখে পারমিতার চোখ চকচক করে ওঠে। এমনকি সে দু একটা জিনিসপত্র চুরি করে ব্যাগের মধ্যেও ঢুকিয়ে নেয়। ওয়াও, এত সুন্দর ড্রেস, রিং, নেকলেস, দামি দামি জিনিসপত্র তোদের দাদা কিনে দিয়েছে। ইস, আমাকেও যদি এত দামি দামি সুন্দর সুন্দর জিনিস গিফট করার মতো কেউ থাকতো। আর সেদিন যেহেতু বিপ্লব বাড়িতে উপস্থিত থাকায় পারমিতা বারে বারে বিপ্লবের সঙ্গে কথা বলার চেষ্টা করে। এভাবে সেদিনের পর থেকে পারমিতা মাঝে মধ্যে তৃণা এবং সঞ্জনার বাড়িতে যাওয়া আসা করতে থাকে। এভাবে কিছুদিনের মধ্যেই পারমিতা বিপ্লবকে নিজের জালে ফাঁসিয়ে নেয়। আর হঠাৎই একদিন পারমিতা এবং বিপ্লব দুজনে বিয়ে করে নেয়। বিয়ের কয়েকদিন পরে বিপ্লবকে একটা বিজনেস ট্রিপে যেতে হয়, কিন্তু এদিকে পারমিতা বিপ্লবের ডেবিট কার্ড দিয়ে প্রচুর ডায়মন্ডের জুয়েলারি কিনে নেয়। হঠাৎ করে ব্যাংক থেকে 10 লক্ষ টাকা ডেবিট হয়ে যাওয়ার নোটিফিকেশন পেলে বিপ্লব ভীষণই ভয় পেয়ে পারমিতাকে ফোন করে। হ্যালো পারমিতা, তুমি 10 লক্ষ টাকা কোথায় খরচা করেছো? তুমি কি এমন করলে যে একসঙ্গে 10 লক্ষ টাকা খরচ হয়ে গেল? দেখো, আমি তোমাকে আমার ডেবিট কার্ড দিয়েছি মানে এই নয় যে তুমি যখন তখন যত ইচ্ছা টাকা উড়িয়ে দেবে। এ আবার কেমন কথা বিপ্লব? তুমি তোমার বোনেদের জন্য দামি দামি ব্র্যান্ডের জামা কাপড়, জুয়েলারি, মেকআপ কিনে দিতে পারছো, আর তোমার বউয়ের ওয়েডিং গিফট হিসেবে 10 লক্ষ টাকা খরচ করতে পারছো না? এসব তুমি কি বলছো পারমিতা? আমি তো তোমাকে ওয়েডিং গিফট হিসেবে অনেক কিছুই দিয়েছি, তাহলে তোমার আবার অন্য গিফট কেনার কি দরকার ছিল? আসলে তুমি আমাকে ভালোই বাসো না, শুধুমাত্র মিথ্যা ভালোবাসার নাটক করেছিলে। তোমার চাল আমি সব বুঝতে পেরেছি। আজকে বাবা মায়ের পছন্দ করা বড়লোক ছেলেকে বিয়ে করলে আমি খুব সুখে থাকতাম। অন্তত আমাকে মাত্র 10 লক্ষ টাকার জন্য তো কথা শুনতে হতো না। এভাবেই পারমিতা বিপ্লবকে অনেক কথা শুনিয়ে দেয়। বিপ্লব কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। মিটিং এর মাঝে বিপ্লব ভীষণই বিরক্ত হয়ে ওঠে, যা দেখে বিপ্লবের বিজনেস পার্টনার অনুজ বলে, কিরে বিপ্লব,
বারবার এত ইম্পর্টেন্ট মিটিং থেকে উঠে যাচ্ছিস কেন? মানছি তোর নতুন বিয়ে হয়েছে, কিন্তু তাই বলে শুধু বউয়ের সাথে সারাক্ষণ কথা বলবি নাকি? আরে বিজনেসটাও তো ইম্পর্টেন্ট নাকি? হ্যাঁ রে, বুঝতে পারছি, কিন্তু আমার বউ না হঠাৎ করে রেগে গেছে জানিস তো, কিছুতেই আমার কথা শুনছে না। আমি আমার বউকে অনেক কিছু গিফটও দিয়েছি, কিন্তু তবুও রেগে আছে। আমি তো বুঝতে পারছি না কি করব। ও, তাহলে তুই হয়তো বৌদিকে সময় দিচ্ছিস না, তাই হয়তো বৌদি রেগে গেছে। তুই এক কাজ কর, অফিস ট্রিপ থেকে ফেরার সময় সোজা বৌদির জন্য তাজা তাজা গোলাপ ফুল নিয়ে যাবি, দেখবি বৌদি খুশি হয়ে যাবে। অনুজের কথা শুনে বিপ্লব খুবই খুশি হয়। অফিস ট্রিপ থেকে ফেরার সময় বিপ্লব একগুচ্ছ তাজা গোলাপ ফুলের বুকে বানিয়ে নিয়ে যায়। কিন্তু বাড়িতে ঢোকার আগে বিপ্লব পারমিতাকে ফোন করে বলে, পারমিতা, আমি তোমার জন্য একটা স্পেশাল গিফট এনেছি, প্লিজ তুমি একটু নিচে নেমে এসো। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, কিন্তু আমি তোমার জন্য যা জিনিস এনেছি না, দেখলে তোমার মনে একদম খুশি হয়ে যাবে। ও মাই গড, বিপ্লব নিশ্চয়ই আমাকে দামি কিছু গিফট দেবে। আমি তো ভাবতেই পারছি না কি সারপ্রাইজ গিফট পাবো। ওয়েডিং গিফট হিসেবে তো আমি অনেক কিছুই কিনেছি, এবার আমার একটা BMW কার দরকার। নিশ্চয়ই বিপ্লব আমার জন্য BMW এনেছে। পারমিতা দৌড়ে নিচে গিয়ে দরজা খুলে দেখে বিপ্লব খালি হাতে দাঁড়িয়ে আছে, তার আশেপাশে কোনো গাড়িও নেই। তুমি না আমাকে একটু আগে ফোন করে বললে তুমি আমার জন্য একটা স্পেশাল গিফট এনেছো? কোথায় সেই স্পেশাল গিফট? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এই দেখো পারমিতা, আমি তোমার জন্য গোলাপ ফুল এনেছি। আজকে তো রোজ ডে, আমি জানি গোলাপ ফুল পেলে তুমি খুব খুশি হবে। মরণ, তোমার কাছে গোলাপ ফুল কে চেয়েছে? গোলাপ ফুল আবার কোনো স্পেশাল গিফট হলো? আমাদের বাড়ির পেছনের বাগানেও তো গোলাপ ফুল ফোটে, তাতে এমন স্পেশালিটির কি আছে? যত সব, তুমি এমন ভান করলে যেন কি না কি এনেছো। এই বলে পারমিতা রেগে ঘরে চলে যায়, কিন্তু বিপ্লব কি করবে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে তৃণা এবং সঞ্জনা তাদের দাদার এরকম অপমান কিছুতেই মেনে নিতে পারে না। কিরে পারমিতা, দাদা তোর জন্য ভালোবেসে ফুল আনলো, আর তুই দাদার সঙ্গে এরকম ব্যবহার করলি? আজব মেয়ে তো তুই। আমার দাদা যে তোর মতো একটা মেয়েকে বিয়ে করেছে, এটাই কিন্তু তোর সৌভাগ্য। তুই একেবারে গোল্ড ডিগার। সেদিন তোকে আমাদের বাড়িতে আনা মোটেই উচিত হয়নি। কে জানতো তুই আজকে আমাদের দাদার জীবনটা এভাবে নষ্ট করে দিবি। যখন যেমন পারছিস নিজের ইচ্ছে মতো টাকা ওড়াচ্ছিস। মনে হচ্ছে তুই যেন শুধু টাকার জন্যই আমাদের দাদাকে বিয়ে করেছিস। বিপ্লব এখন তোদের পেছনে টাকা না উড়িয়ে আমার পেছনে টাকা ওড়াচ্ছে বলে তোদের খুব হিংসা হচ্ছে, তাই না? আমি আমার বরের টাকা উড়াবো না তো কার টাকা উড়াবো? অবশ্য আমি তো ভুলেই গিয়েছিলাম, তোরা তো আবার আমার বরের টাকাতেই চলিস। দেখ পারমিতা, মুখ সামনে কথা বল। নেহাত আমাদের বৌদি বলে দাদার মান সম্মানের খাতিরে তোকে সেভাবে কিছু বলছি না, না হলে তুই ভাবিস না যে আমরা কিছু করতে পারবো না। এভাবে তারা তিনজনে ঝগড়া করতে লেগে পড়ে, কিন্তু তখনই বিপ্লব সেখানে এসে বলে, সঞ্জনা, তৃণা, তোরা তোদের বৌদির সঙ্গে এইভাবে কথা বলছিস কেন? যা নিজেদের ঘরে যা, আমার সামনে আমার বউকে একদম ইনসাল্ট করার চেষ্টা করবি না বলে দিলাম। বিপ্লবের কথা শুনে পারমিতা মনে মনে অত্যন্ত খুশি হয়, কারণ বিপ্লব এখন সবসময় পারমিতাকেই বেশি গুরুত্ব দেয়। তাই পারমিতা সেই সুযোগের ব্যবহার করতে থাকে। সে প্রত্যেকদিন নিজের ইচ্ছা মতো টাকা পয়সা খরচা করে। প্রত্যেকদিন সকালবেলা বিপ্লব অফিসে চলে যাওয়ার পর পারমিতা বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে বেরিয়ে পড়ে। রেস্টুরেন্ট, সিনেমা হল, শপিং মলে প্রত্যেকদিনই পারমিতার যাতায়াত থাকে। বিপ্লবকে বিয়ে করে লাইফটা পুরো সেট হয়ে গেল। এখন শুধু সঞ্জনা আর তৃণাকে বাড়ি থেকে বার করতে পারলে শান্তি। আমি তারপর নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করব। কিন্তু পারমিতা যে শুধু নিজেই টাকা পয়সা খরচ করতো তা নয়, সে নিজের বাপের বাড়িতে লোকেদেরও প্রত্যেকদিন কিছু না কিছু গিফট কিনে দিত। তাদেরকে নিয়ে সিনেমা দেখতে যেত, আবার দামি দামি রেস্টুরেন্টে খাবার খাওয়াতেও নিয়ে যেত। এভাবে প্রচন্ড বিলাসিতা করে পারমিতা দিন কাটাতে থাকে। কিন্তু পারমিতার প্রচন্ড পরিমাণে খরচাপাতির ফলে বিপ্লবের ব্যবসায় ধীরে ধীরে ক্ষতি হতে থাকে। একদিন অফিস থেকে ফিরে বিপ্লবের খুবই শরীর খারাপ লাগায় সে পারমিতাকে ফোন করে বলে, পারমিতা, তুমি কোথায় আছো? আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, তুমি প্লিজ এক্ষুনি বাড়িতে চলে এসো। আমি আমার মিসেস রিচ ক্লাবের মেম্বারদের সঙ্গে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছি, এখন আমি যেতে পারবো না। তোমার কিছু দরকার থাকলে তুমি তোমার বোনেদের কাছ থেকে চেয়ে নাও। এই বলে পারমিতা ফোন কেটে দেয়। বিপ্লব বাড়ি বাড়ি ফোন করলেও পারমিতা আর কিছুতেই বিপ্লবের ফোন ধরতে চায় না। বিপ্লব এবার খুব ভালো করে বুঝতে পারে পারমিতা শুধু তার টাকা এবং স্ট্যাটাসের জন্যই তাকে বিয়ে করে। এমন সময় বিপ্লব মনে মনে একটা সিদ্ধান্ত নেয়।
না, বউকে খুশি করতে গিয়ে দেখছি আমার ব্যবসাটা লাটে উঠে যাবে। এত টাকা পয়সা খরচা করতে থাকলে আমি তো দুদিনেই ফতুর হয়ে যাব। আমার তো মনে হয় আমার ডেবিট কার্ড এবার ওর থেকে নিয়ে নিতে হবে। বিপ্লব এই ভেবে পারমিতার কাছে নিজের ডেবিট কার্ডটা ফেরত চায়, কিন্তু পারমিতা কিছুতেই সেটা দিতে চায় না। তুমি কেমন হাসবেন্ড শুনি? বিয়েতে ওয়েডিং কার্ড গিফট করলে না, আবার হানিমুনে মালদ্বীপেও নিয়ে গেলে না। সবকিছু কি আমি প্ল্যান করব? তুমি নিজেও তো কিছু প্ল্যানিং করতে পারো। দেখো, আমার বিজনেসটা এখন ঠিকঠাক যাচ্ছে না, তাই আমি এখন তোমাকে হানিমুনে নিয়ে যেতে পারবো না। তুমি আমার কার্ডটা ফেরত দাও। একদমই নয়। আমি যতক্ষণ না নিজের পছন্দ মতো জিনিস পাচ্ছি, তুমি তোমার ডেবিট কার্ড ফেরত পাবে না। পরের দিন বিপ্লব তার ডেবিট কার্ডটাই ব্লক করে দেয়। সেই সাথে একজন স্টাইলিশ সুন্দর দেখতে মেয়েকে বাড়িতেও নিয়ে আসে। বিপ্লব সঞ্জনা, তৃণা এবং পারমিতার সঙ্গে মেয়েটির আলাপ করিয়ে দেয়। লিসা, এই হচ্ছে আমার দুই বোন, সঞ্জনা আর তৃণা, আর আমার এক্স ওয়াইফ পারমিতা। তুমি তো আমার বিজনেস পার্টনার, তুমি আমার লাইফস্টাইল সম্পর্কে সবই জানো। আমার এক্স ওয়াইফকে আমি আজকেই ডিভোর্স দিচ্ছি। তোমার নিশ্চয়ই এরপর আমাকে বিয়ে করতে প্রবলেম হবে না। ইটস ওকে বিপ্লব, আমি সব জানি। তোমাকে বিয়ে করতে আমার কোনো প্রবলেম নেই। এই দাঁড়াও দাঁড়াও, এক্স ওয়াইফ মানে? আমি এখনো তোমার বউ। তোমার সাহস তো কম নয়। আমি তো তোমাকে ডিভোর্স দিইনি, তাহলে তুমি আরেকজন মেয়েকে বিয়ে করবে বলছো কি করে? বউ? তুমি আমার বউ কিসের? তুমি তো গোল্ড ডিগার। আমি কষ্ট করে টাকা পয়সা ইনকাম করি, আর তুমি দিনরাত আমার সেই টাকা পয়সা ওড়াও। তোমার জন্য আমার বিজনেস লস হয়েছে, কিন্তু লিসা আমার বিজনেস রিকভার করতে হেল্প করে, তাই ওই আমার যোগ্য লাইফ পার্টনার, বুঝেছো? আমার বোনেদের কথা আগেই শোনা উচিত ছিল, কিন্তু আমার বোনদের কথা না শুনে আমি অনেক ভুল কাজ করে ফেলেছি। হ্যাঁ দাদা, তোকে আগেই তো বলেছিলাম, আসলে পারমিতা একটা গোল্ড ডিগার। সংসারের প্রতি কোনো টানই নেই। তুই অফিসে বেরিয়ে গেলে শুধু টাকা ওড়াতে বেরিয়ে পড়ে। এই কথা শুনে পারমিতা নিজের ভুল বুঝতে পারে। বিপ্লব, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকম করব না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি সত্যি তোমার টাকা উড়িয়ে তোমার অনেক ক্ষতি করে ফেলেছি। আমি আর কখনো এরকম করব না। তুমি দয়া করে অন্য কাউকে বিয়ে করো না। সঞ্জনা, তৃণা, তোরাও দয়া করে আমাকে ক্ষমা করে দে, না হলে তোদের দাদাও আমাকে ক্ষমা করবে না। আমি আমার সংসার ভাঙতে চাই না। আমি তোদের সঙ্গেই থাকতে চাই। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো এরকম আজেবাজে ভাবে টাকা নষ্ট করব না। পারমিতা অনেক কাকুতি মিনতি করলে সবাই তাকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে পারমিতা নিজেকে শুধরিয়ে নেয়। সে আর কখনো 1 টাকাও বিপ্লবকে না জিজ্ঞাসা করে খরচা করে না। নন্দিতা খুবই গরিব ছিল। সে তার 7 মেয়ে মৌমিতা, কবিতা, রেখা, রিয়া, প্রিয়া, পিঙ্কি এবং রূপার সঙ্গে বাস করত। স্বামী মারা যাওয়ার পর থেকে নন্দিতা তার 7 মেয়েকে নিয়ে খুবই অসহায় হয়ে পড়েছিল। দিনমজুরির কাজ করে সে তার মেয়েদের ভরণ পোষণ করত। আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে সে তার মেয়েদের বেশি দূর পর্যন্ত লেখাপড়া করাতে পারেনি। নন্দিতাকে দেখে তার 7 মেয়ে তার কষ্টের অনুধাবন করতে পারত। তার বড় 2 মেয়ে মৌমিতা এবং কবিতা তাদের মাকে সাহায্য করার জন্য পাড়ার কয়েকটা বাড়িতে ঝিয়ের কাজ করত। এভাবেই দুঃখ দারিদ্র্যের সঙ্গে তাদের জীবন কাটছিল। একদিন, মা, এই দেখো, কাজের বাড়ি থেকে আজকে আমাকে বিরিয়ানি খেতে দিয়েছিল। আমি এই বিরিয়ানিটা বাড়িতে নিয়ে এসেছি। এটা আমি তোমার জন্য এনেছি মা, তুমি খাও না। সব সময় তো তুমি আমাদের জন্য না খেয়ে থাকো। আমি কোথায় না খেয়ে থাকি রে মা? আমি তো দিনমজুরের কাজ করি। পেট ভরে না খেলে আমি তো কাজ করতে পারতাম না। আর তুই শুধু শুধু বিরিয়ানিটা বাড়িতে নিয়ে এলি কেন রে মা? তুই তো খেয়ে নিতে পারতিস ওখানেই। না মা, আমি একা একা বিরিয়ানি কিভাবে খেতাম? আমাদের সবারই তো ভালো মন্দ খেতে ইচ্ছা করে, তাই না? তাই আমি বিরিয়ানিটা বাড়িতে নিয়ে এসেছি। আমরা সবাই অল্প অল্প করে ভাগ করে খাবো। নাও না মা, তুমি সবাইকে ভাগ করে দাও। না না, আমি বিরিয়ানি খাবো না। বিরিয়ানিতে এত তেল মশলা দেওয়া থাকে, এগুলো খেলে আমার বদহজম হয়ে যায়। তোরা সবাই ভাগ করে খেয়ে নে। আমি তো বাইরে ঘাটে সবসময় এটা ওটা খেতেই থাকি। নন্দিতার মেয়েগুলো ভালো করে জানতো যে তাদের মা সব সময় আধপেটা অবস্থায় থাকতো, কারণ দিনমজুরির কাজ করে সে যা টাকা ইনকাম করত তা দিয়ে 8 জনের পেট চালানো খুবই দুষ্কর হয়ে উঠত। মৌমিতা জোর করে তার মাকে অল্প করে বিরিয়ানি খাওয়ায়। এভাবেই নন্দিতার মেয়েরা সব সময় তার পাশে থাকতো। তারা কোনোদিনই তার মায়ের কাছে কোনো জিনিসের জন্য দাবি করত না। যেটুকু ছিল তা দিয়ে তারা সুখী হতে না পারলেও তারা সুখী থাকার নাটক করে তাদের মাকে সান্ত্বনা দিত। এমনই একদিন, মা দেখো
দেখো আমি তোমার জন্য কি এনেছি। আমি যে বাড়িতে কাজ করি না, ওই বাড়ির মালকিন তোমার জন্য 3টে শাড়ি দিয়েছে। শাড়িগুলো খুব ভালো মা, দামি দামি শাড়ি জানো। আমাকে তো শাড়িগুলো ফেলে দিতে বলেছিল, কিন্তু আমি শাড়িগুলো ভালো দেখে তোমার জন্য নিয়ে এসেছি। তোমার তো শাড়ি ছিঁড়ে গেছে মা, এই শাড়িগুলো তুমি পরবে। তোরা আমার জন্য কেন এত চিন্তা করিস রে মা? আমার শাড়ি ছিঁড়ে গেছে সেটা তোরা দেখতে পেলি, কিন্তু তোরাও যে সবাই ছেঁড়া জামা পরে আছিস সেটা কি তোরা লক্ষ্য করেছিস? আমার এখন বয়স হয়েছে, আমার এখন এসব দামি ভালো শাড়ি পরার বয়স নেই। তোরা এক কাজ কর, এই 3টে শাড়ি দিয়ে 7 বোনে একটা করে কুর্তি তৈরি করে নে। মা তুমি না সব সময় এমন করো। তোমার সব শাড়ি যদি তুমি আমাদের জামা তৈরি করার জন্য দিয়ে দাও, তাহলে তুমি কি পরবে? সত্যি মা, তোমার মতো মা পাওয়াটা ভাগ্যের ব্যাপার। দেখবে মা, একদিন আমরা নিজের পায়ে দাঁড়াবো আর তোমাকে আমরা নতুন নতুন শাড়ি কিনে দেব। ঠিক আছে রে মা, তুই বলেছিস এতেই অনেক। চল এবার তোরা খেয়ে নিবি, চল, রাত হচ্ছে। এভাবেই সময় কাটছিল। একদিন নন্দিতা কাজ থেকে বাড়ি ফিরে এসে দেখে তার 7 মেয়ে উঠানে বসে নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছে। 7 মেয়েকে একসঙ্গে হাসি মজা করতে দেখে নন্দিতা মনে মনে ভাবে, হে উপরওয়ালা, আমার সেই ছোট্ট ছোট্ট পুতুলের মতো মেয়েগুলো কত বড় হয়ে গেছে। মৌমিতা, কবিতা আর রেখার তো বিয়ের বয়স হয়ে গেছে। রিয়া আর প্রিয়াও জোয়ান হচ্ছে। পিঙ্কি আর রূপা দেখতে দেখতে ওদের মাথায় মাথায় হয়ে যাবে। জানি না আমি আমার 7 মেয়ের বিয়ে কিভাবে দেব। হে উপরওয়ালা, তুমি আমার সঙ্গে থেকো। মেয়েগুলোকে বেশি দূর পর্যন্ত পড়াশোনা করাতে পারিনি, আর এই গরিবের ঘরে কিভাবে যে 7টা মেয়ের বিয়ে হবে। ওই তো মা চলে এসেছে। মা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? এসো, রান্না হয়ে গেছে, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। আজকে আমি তোমার পছন্দের ডাল ভাত আলু ছানা রান্না করেছি। নন্দিতা তার মেয়েদের সঙ্গে একসাথে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা নন্দিতা বাজারে যাবে বলে বাড়ি থেকে বের হচ্ছিল। ঠিক সেই সময় তার মেয়েরা তার সঙ্গে বাজারে যাবে বলে বায়না করে। মা, আজকে আমাদেরকেও বাজারে নিয়ে চলো না। আজকে আমরা সবাই মিলে বাজারে যাই। অনেকদিন হয়ে গেল, আমরা তো কোথাও একসঙ্গে যেতে পারি না। হ্যাঁ চল রে মা, তোদের তো কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার মতো সৌভাগ্য আমার নেই। সেই জায়গায় তোরা তো সামান্য বাজারে যেতে চাইলি, এটা কোনো বড় ব্যাপার নয়। চল তাহলে। এই বলে নন্দিতা তার 7 মেয়েকে নিয়ে বাজারে চলে যায়। নন্দিতাকে 7টা মেয়ের সঙ্গে দেখে পাড়াপড়শি অনেকেই নানান রকম কথা বলতো। নন্দিতাকে সবসময় তার 7টা মেয়ের জন্য নিন্দাজনক কথাবার্তা শুনতে হতো, কারণ সে তার মেয়েদের বিয়ে দিতে অসমর্থ ছিল। নন্দিতা তার 7 মেয়ের সঙ্গে একটি সবজিওয়ালা ঠেলাগাড়ি থেকে কিছু সবজি কেনাকাটা করছিল। সেই সময় গোপাল নামে একটি ব্যক্তির চোখ নন্দিতার 7 মেয়ের উপর পড়ে। গোপাল একটি ভণ্ড লোক ছিল। সে ভোলা ভালা মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে তার জালে ফাঁসাতো আর মেয়েগুলোকে অন্য জায়গায় বিক্রি করে মোটা টাকা ইনকাম করত। সেই ধান্দা নিয়েই গোপাল বাজারের একটি সবজিওয়ালার কাছে যায়। এই ভাই, ওই মহিলাটা কে রে? আর ওর সঙ্গে যে 7টা মেয়ে যাচ্ছে, ওরা কি ওই মহিলাটারই মেয়ে নাকি? হ্যাঁ, ওটা তো নন্দিতা দেবী। বেচারির ভাগ্য খুবই খারাপ। বৌদি খুবই গরিব অসহায় আর 7 মেয়ের মা। কালু দাদা 7 মেয়েকে জন্ম দেওয়ার পর মারা গেছে। বেচারি দিনমজুরের কাজ করে সংসার চালায়। ওর মেয়েরাও আশেপাশের বাড়িগুলোতে ঝিয়ের কাজ করে, তবে সবকটা মেয়েই খুব ভালো আর গুণবতী। বুঝলাম, এই ব্যাপার তাহলে। মেয়েগুলোর বিয়ে হয়নি তো কারোর? আরে না না, দুবেলা দুমুঠো ভাত রুটি ঠিক করে চটাতে পারে না, মেয়েদের বিয়ে দেবে কিভাবে? আচ্ছা ঠিক আছে, ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ ভাই। এভাবে গোপাল নন্দিতা এবং তার মেয়েদের সম্পর্কে তথ্য আহরণ করে সেখান থেকে চলে যায়। গোপাল মনে মনে নন্দিতার 7 মেয়েকে তার জালে ফাঁসানোর জন্য বড়সড় ধরনের একটা ষড়যন্ত্র করার চেষ্টা করে। খুব বুঝে কাজ করতে হবে। একটা দুটো মেয়ের ব্যাপার নয়, 7টা মেয়ের ব্যাপার। 7টা মেয়েকে যদি একই সঙ্গে আমার জালে ফাঁসাতে পারি, তাহলে তো আমাকে বড় লোক হতে আর কেউ আটকাতে পারবে না। মালগুলোকে দেখতেও সুন্দর আছে, অনেক টাকা পাবো আমি। কিছুদিনের মধ্যেই গোপাল নন্দিতার বাড়িতে আসে। বাড়িতে কেউ আছেন নাকি? এই তো কাকিমা, আমি আপনাকেই খুঁজছিলাম। কে তুমি বাবা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম গোপাল, আমি এখানে আপনাকে সাহায্য করতে এসেছি। আমাকে সাহায্য করতে এসেছো? কি সাহায্য করবে তুমি? কাকিমা, আমি আপনাদের পরিবারের সম্পর্কে সব জানি।
আপনার স্বামী নেই। স্বামী মারা যাওয়ার পর থেকে আপনি আপনার মেয়েদের সঙ্গে খুবই অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। আর আমি এটাও জানি যে আপনি আপনার মেয়েদের নিয়ে খুবই চিন্তায় থাকেন। আরে তুমি তো দেখছি সবই জানো, কিন্তু তুমি আমার কি সাহায্য করবে সেটা তো আগে বলো। হ্যাঁ কাকিমা, নিশ্চয়ই বলবো। আসলে আমি পরিবার নামে একটা সংস্থার সঙ্গে যুক্ত আছি। ওই সংস্থা থেকে আপনার মতো গরিব বিধবা মায়েদের সাহায্য করা হয়। ওইসব মায়েরা তাদের মেয়েদের টাকার অভাবে বিয়ে দিতে পারে না। আমাদের সংস্থা গরিব মেয়েদের বিয়ে দেওয়ার জন্য অর্থও সাহায্য করে থাকে। এভাবেই গোপাল ভালো ভালো কথা বলে সাদাসিধে নন্দিতাকে তার কথা চালে ফাঁসিয়ে ফেলে। নন্দিতা তার 7 মেয়ের সঙ্গে গোপালের পরিচয় করিয়ে দেয়। কিছুক্ষণ সেখানে থাকার পর গোপাল সেখান থেকে চলে যায়। গোপাল চলে যাওয়ার পর নন্দিতার চতুর্থ মেয়ে রিয়া বলে, মা, তোমার মনে হচ্ছে না ওই লোকটার ওপর বিশ্বাস করা আমাদের ঠিক হচ্ছে না? লোকটাকে তো আমরা ঠিকভাবে চিনি না, তাই না? হ্যাঁ মা, দিদি ঠিক বলছে। কি জানি ওই লোকটা কোথা থেকে এসেছে আর কি বা উদ্দেশ্য নিয়ে এসেছে। লোকটার কথাবার্তা শুনে তো ভালো মানুষ বলে মনে হলো, আর তাছাড়া এতগুলো বছরে আমাদের কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। একজন যখন এগিয়ে এসেছে তখন আমি না করব কেন? আর তাছাড়া আমার শরীরের অবস্থা ভালো নেই। আমি মারা যাওয়ার আগে তোদের 7 বোনের বিয়ে দিয়ে যেতে পারলে শান্তি পাবো। নন্দিতার কথা শুনে তার মেয়েরা চুপ করে যায়। কয়েকদিন পর গোপাল আবার তাদের বাড়িতে আসে। সে অনেকগুলো ছেলের ফটো নিয়ে এসে নন্দিতাকে দেখাতে থাকে। নন্দিতা তার বড় 3 মেয়ে মৌমিতা, কবিতা এবং রেখার জন্য 3টি ছেলেকে পছন্দ করেছিল। গোপাল কয়েকদিনের মধ্যেই সেই 3টি ছেলেকে তার সঙ্গে করে নন্দিতাদের বাড়িতে নিয়ে আসে। কাকিমা, এবার আপনি আপনার 3 মেয়েকে সাধ্য মতো যা কিছু দিতে পারবেন তাই দিয়ে ওদের বিদায় করে দিন। আমি আপনার 3 মেয়েকে আমার সঙ্গে আমাদের সংস্থায় নিয়ে যাব। ওখানে কিছু ফর্মালিটিস আছে, সেগুলো পূরণ করতে হবে। আমাদের সংস্থা থেকে কালকে ওদের 3 জনের জন্য ধুমধাম করে বিয়েও দেওয়া হবে। আমি আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি আর আমাদের সংস্থার অ্যাড্রেস দিচ্ছি। আপনি কালকে কিন্তু খুব সকাল সকাল পৌঁছে যাবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে। তোমার মতো ভালো মানুষ এই দুনিয়ায় আর একটাও নেই। আমি ভাবতেই পারছি না আমার 7 মেয়ের মধ্যে 3 মেয়ের বিয়ে হতে চলেছে। না কাকিমা, এটা তো আমার কর্তব্য। আচ্ছা, এবার আমরা তাহলে আসি। এই চলো, তোমরা সবাই আমার সাথে চলো। এই বলে গোপাল নন্দিতার 3 মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় রিয়া এবং প্রিয়া কয়েকটা পুলিশকে নিয়ে সেখানে উপস্থিত হয়। পুলিশগুলোকে দেখে গোপাল খুব ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশগুলো তাড়াতাড়ি করে গোপাল এবং তার সঙ্গীদের গ্রেপ্তার করে ফেলে। নন্দিতাকে পুলিশগুলো গোপালের ব্যাপারে সবকিছু ডিটেলসে খুলে বলে এবং সেখান থেকে গোপাল ও তার সঙ্গীদের নিয়ে চলে যায়। মা, আমাকে ক্ষমা করবে। আমার প্রথম দিন থেকে ওই লোকটার উপর খুব সন্দেহ হচ্ছিল, তাই আমি আর প্রিয়া দুজন মিলে ওই লোকটার খোঁজ খবর নিতে শুরু করেছিলাম। আর আজকেই আমরা জানতে পারি যে ওই লোকটা মেয়েদের বিক্রি করে টাকা ইনকাম করে। তাই আমরা তাড়াতাড়ি করে পুলিশকে ডেকে নিয়ে আসি। আমি বুঝতে পারিনি রে মা, আমাকে তোরা ক্ষমা কর। আমি না জেনে তোদের কত বড় সর্বনাশ করতে চলেছিলাম। মা, তুমি আমাদের বিয়ে নিয়ে ফালতু ফালতু আর চিন্তা করো না। আমরা গরিব ঠিকই, কিন্তু তাই বলে অন্য কারো সাহায্য নিয়ে তুমি আমাদের বিয়ে দেবে, এটা ঠিক আমরা মেনে নিতে পারবো না। আমরা এতটাও অযোগ্য নই যে আমাদের কেউ বিয়ে করবে না। আমরা বোনেরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব, তখন দেখবে আমাদের বিয়ে হতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ রে বাবা, তোরা ঠিকই বলেছিস। আমি সব সময় তোদের পাশে আছি। তোদের যেটা ভালো মনে হয় তোরা সেটাই কর। এই কথা শুনে নন্দিতার মেয়েগুলো খুবই খুশি হয়। কয়েকদিনের মধ্যেই মৌমিতা, কবিতা এবং রেখা শহরে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। তারা একটা বড় রেস্টুরেন্টে রান্না করার এবং খাবার সার্ভ করার কাজ পায়। বেশ কয়েক মাস রেস্টুরেন্টে কাজ করার পর তারা টাকা সঞ্চয় করে বাড়িতে ফিরে আসে। তারা তাদের গ্রামে একটা বড় ধাবা খোলে। নন্দিতা তার 7 মেয়ের সাহায্যে ধাবাটি ভালো রকম ভাবে চালাতে থাকে। এভাবেই তারা জীবনে উন্নতির দিকে এগিয়ে যায়। নন্দিতা এক এক করে ভালো ভালো ছেলের সন্ধান করে তার মেয়েদের বিয়ে দিতে থাকে।